ভাবুন একবার, একটা রাত আর পুরো ভারতের রাজনৈতিক মানচিত্র বদলে গেল। বাংলায় মমতার অজেয় দুর্গ গুঁড়িয়ে গেল। তামিলনাড়ুতে 50 বছরের পুরনো দল রাস্তায় বসলো। আর 1977 সালের পর ভারতের মাটিতে একটাও বামপন্থী সরকার রইল না। কিন্তু বন্ধুরা, এর চেয়েও বড় গল্প লুকিয়ে আছে ভেতরে। এই রাজনৈতিক ভূমিকম্পের আড়ালে চলছে ভারতের সবচেয়ে বড় নিরাপত্তা সংকট। খলিস্তানি জঙ্গি আইএসআই এর কোটি কোটি টাকা আর বাংলাদেশ সীমান্তে ঝড় আসছে। আর এই ঝড় সামলাতে দোভাল আর জয়শঙ্করের টিম মাঠে নেমেছে। আজ আমরা সবকিছু ডিকোড করব। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি আর আপনারা দেখছেন জিওটিক্যাল, যেখানে দেশের রাজনীতি থেকে জিওপলিটিক্সের প্রতিটি জটিল সমীকরণ আমরা একদম সহজ বাংলায় ডিকোড করি। আজকের এপিসোডের নাম বিজেপির ভারত দখল, খলিস্তানি চ্যালেঞ্জ ও বাংলাদেশ সীমান্তে নতুন ঝড়। আজ আমরা দুটো বিষয় একসাথে কভার করব। প্রথমত, এই ঐতিহাসিক নির্বাচনের ফলাফল কি বার্তা দিচ্ছে ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে, আর দ্বিতীয়ত, এই রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে ভারতের নিরাপত্তার কি হবে খলিস্তান থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত। তাই ভিডিওটা একটুও স্কিপ করবেন না, এবং যদি চান সঠিক তথ্য, সঠিক বিশ্লেষণ, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। শুরু করা যাক সবচেয়ে বড় আপসেট দিয়ে। পশ্চিমবঙ্গ 2011 সালে মমতা ব্যানার্জি সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলনের মাধ্যমে 3 দশকের বামফ্রন্টকে মাটিতে মিশিয়ে দিয়েছিলেন। আর আজ ঠিক সেই একই ইতিহাস মমতার নিজের সাথে ঘটেছে। এই পরাজয়ের কারণগুলো বুঝতে হলে আমাদের গভীরে যেতে হবে। 15 বছর ধরে একটানা ক্ষমতায় থাকা যে কোনো দলের জন্যই বিপদের। একের পর এক দুর্নীতির স্ক্যান্ডেল, চাঁদাবাজির রাজত্ব, এসব মানুষের মনে জমতে থাকা ক্ষোভ একদিন না একদিন বিস্ফোরণ ঘটায়। আর সেই বিস্ফোরণই দেখা গেছে এই নির্বাচনে। এই নির্বাচনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল আরজি কর ইস্যু। একজন মহিলা চিকিৎসকের ওপর যে নৃশংস অপরাধ ঘটেছিল, তা বাংলার শহুরে ভোটার, বিশেষত মহিলাদের মনে আগুন জ্বালিয়ে দেয়। তৃণমূলের প্রতি তাদের বিশ্বাস সম্পূর্ণ ভেঙে যায়। আর বিজেপি, তারা এই বিষয়টাকে কেন্দ্রীয় ইস্যু বানিয়ে ফেললো। এমনকি আরজি কর ভিকটিমের মাকে প্রার্থী করে স্পষ্ট বার্তা দিল, আমরা মহিলাদের পাশে আছি। এই রাজনৈতিক চালটা অসাধারণ কাজ করেছে। পরিসংখ্যান বলছে প্রায় 2/3 হিন্দু ভোটার এবার বিজেপিকে ভোট দিয়েছে, যা গুজরাটের পরিসংখ্যানকেও ছাপিয়ে গেছে। এটা ভারতের নির্বাচনী ইতিহাসে একটি অভূতপূর্ণ ঘটনা। এবার আসি আসল মহা আপসেট। তামিলনাড়ু, এই রাজ্যে যুগ যুগ ধরে চলছিল ডিএমকে আর এআইএডিএমকে এর দ্বৈত আধিপত্য, একটা পারফেক্ট ডুওপলি। কিন্তু মাত্র 2 বছর আগে গড়া থালাপতি বিজয়ের দল টিভিকে পুরো সিস্টেমটাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। কিন্তু কিভাবে? একজন ফিল্ম স্টার কি করে রাতারাতি এত বড় রাজনৈতিক বিজয় পেলেন? উত্তরটা লুকিয়ে আছে 15 বছরের পরিশ্রমে। বিজয় কোনো সাধারণ সুপারস্টার নন। গত 15 বছর ধরে তার 85,000 ফ্যান ক্লাবকে তিনি একটি সলিড গ্রাসরুট অর্গানাইজেশনে পরিণত করেছেন। রক্তদান, বন্যা, ত্রাণ, সোশ্যাল ওয়ার্ক, এগুলো ছিল তার নীরব রাজনৈতিক প্রস্তুতি। আর ডিএমকে, তারা ডুবেছে ডাইনেস্টি পলিটিক্স বা পরিবারতন্ত্রের পাপে। যেদিন স্ট্যালিন তার ছেলে উদয়নিধিকে ডেপুটি সিএম বানালেন, সেদিনই তামিলনাড়ুর মানুষ মনে মনে বলল, এটা গণতন্ত্র নয়, ফ্যামিলি বিজনেস। সেই রাগ আর বিরক্তির ফলাফলই দেখলাম আমরা। আসামে কংগ্রেসের জন্য এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? তারা ভেবেছিল এবার হিমন্ত বিশ্ব শর্মাকে হারাবে, কিন্তু উল্টে তারা টানা 3য়-বার হেরে বসলো। 126 আসনের মধ্যে কংগ্রেস 20টি সিটে সংগ্রাম করছে, আর বিজেপি 80-এরও বেশি আসন নিয়ে 3য়-বার সরকার করছে। কংগ্রেসের একটি বড় ভুল স্ট্র্যাটেজি ছিল হিন্দু ভোটারদের তুলনায় বেশি মুসলিম প্রার্থী দাঁড় করানো। এটা বিজেপিকে মেরুকরণের একটা সোনার সুযোগ করে দিল, আর বিজেপি সেই সুযোগ 2 হাতে কাজে লাগালো। এবার সবচেয়ে ঐতিহাসিক খবরটা। কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে বামপন্থীরা ক্ষমতায় ছিল। এবার সেখানেও কেরালাবাসী এলডিএফ কে ছুঁড়ে ফেলে ইউডিএফ বা কংগ্রেস জোটকে ফিরিয়ে এনেছে। বন্ধুরা, ভাবুন একবার, 1977 সাল জরুরি অবস্থার পর থেকে ভারতের কোথাও না কোথাও লাল পতাকা উড়ছিল, কিন্তু আজ সেই যুগের অবসান।
বামেদের জন্য একটা শুধু নির্বাচনী পরাজয় নয়, এটা একটি আদর্শিক পরাজয়। বন্ধুরা, একটু পিছিয়ে গিয়ে বড় ছবিটা দেখা যাক। আজ ভারতের 22টি রাজ্য এনডিএ বা বিজেপির সরকার। এটা কোনো ছোটখাটো বিষয় নয়, এটা হলো গণতান্ত্রিক ভারতের ইতিহাস একটি দলের সবচেয়ে বড় ভৌগোলিক প্রসার। কিন্তু এর মানে কি বিরোধী দলগুলো শেষ? আমি বলবো এখনই সেই সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। তবে একটা কথা সত্যি, আঞ্চলিক দল আর পুরনো রাজনৈতিক সিস্টেমের একটা ধ্রুব পতন ঘটছে। 2024 সালে ইন্ডিয়া জোটকে মানুষ একটা সুযোগ দিয়েছিল, কিন্তু তারা নিজেদের ইগো আর কৌশলের অভাবে সেই সুযোগ নষ্ট করেছে। বিরোধী দলগুলো সবচেয়ে বড় সমস্যা, তাদের নিজস্ব কোনো আইডিওলজি নেই। তাদের একমাত্র আইডিওলজি হলো আমরা বিজেপি নই। কিন্তু এই কথায় আজকে স্মার্ট ভোটাররা ভোট দেয় না। বন্ধুরা, এবার আমরা এমন একটা বিষয়ে আসছি যা নিয়ে মেইনস্ট্রিম মিডিয়া যতটা বলা উচিত ততটা বলে না। এই ভারতীয় রাজনৈতিক পরিবর্তনের পটভূমিতে চলছে একটা ভয়ঙ্কর নিরাপত্তা সংকট, খলিস্তানি আন্দোলন। খলিস্তানি আন্দোলন একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আন্দোলন যা মূলত পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এর অর্থায়নে পরিচালিত। এই উগ্রপন্থীরা কানাডাকে তাদের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করে। কেন কানাডা? কারণ সেখানে বাক স্বাধীনতার আইন এতটাই শক্তিশালী যে ভারত বিরোধী কার্যকলাপ চালানো অনেক সহজ। এই জঙ্গিরা কানাডায় বসে কি করছে? ভারতের বদনাম করছে, দূতাবাসের সামনে হামলার চেষ্টা করছে, আর সবচেয়ে বিপজ্জনক, পাঞ্জাবের তরুণদের পড়াশোনা বা চাকরির প্রলোভন দেখিয়ে কানাডায় নিয়ে গিয়ে মগজ ধোলাই করে নিজেদের দলে টানছে। কিন্তু ভারত কি চুপ করে বসে থাকবে? না, একদমই না। এখানেই আছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের টিমের অসাধারণ কূটনৈতিক চাল। দোভাল জয়শঙ্করের টিম কানাডা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছে যে খলিস্তানি জঙ্গিরা শুধু ভারত নয়, কানাডার জাতীয় নিরাপত্তার জন্যও সরাসরি হুমকি। এর ফলে কানাডা তাদের অফিসিয়াল রিপোর্ট এদের খলিস্তানি এক্সট্রিমিস্ট হিসেবে চিহ্নিত করেছে এবং স্বীকার করেছে যে এরা কানাডার মাটি ব্যবহার করে ভারতের সন্ত্রাস ছড়াচ্ছে। এটা একটা বিশাল কূটনৈতিক জয়, কারণ এর আগে কানাডা এই বিষয়ে অনেক গড়িমসি করছিল, কিন্তু দোভাল জয়শঙ্করের চাপ ও কৌশলে কানাডাকে মাথা নত করতেই হয়েছে। এবার আসি ভারতের সবচেয়ে সংবেদনশীল এবং দীর্ঘ সীমান্তের কথায়, বাংলাদেশ সীমান্ত। পশ্চিমবঙ্গ জুড়ে এই সীমান্তের অনেক অংশে নদী থাকায় বেড়া দেওয়ার প্রায় অসম্ভব ছিল, আর ওই ফাঁকটাই ব্যবহার করত জঙ্গি অনুপ্রবেশকারীরা। নতুন সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মধ্যে একটা বিশাল প্রতিশ্রুতি, ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি বরাদ্দ করা হবে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য ৩ শব্দের নীতি, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, অর্থাৎ চিহ্নিত করো, নাম কাটো, বাংলাদেশে ফেরত পাঠাও। সবচেয়ে চমকপ্রদ সিদ্ধান্ত হলো ভারত এবার বাংলাদেশে হাই কমিশনার হিসেবে আইএফএস অফিসারের বদলে পাঠিয়েছে প্রবীণ রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদীকে। কেন? কারণ একজন রাজনীতিবিদ পারেন যা একজন কূটনীতিক পারেন না, প্রোটোকলের বাইরে গিয়ে ব্যাক চ্যানেল নেগোসিয়েশন করতে, উগ্রপন্থী দমন নিয়ে ভারতের কঠোর অবস্থান সরাসরি ও স্পষ্টভাবে বাংলাদেশকে জানাতে। এটা একটা সাহসী এবং স্মার্ট সিদ্ধান্ত। আর তৃতীয় চালটা সবচেয়ে বুদ্ধিমানের, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে পাঠানো হয়েছে একজন প্রাক্তন আইবি অফিসারকে, যিনি সরাসরি অজিত দোভালের বিশ্বস্ত মানুষ। মানে সীমান্তের নিরাপত্তা এখন সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। বন্ধুরা, সব তথ্য একসাথে রেখে এবার বড় প্রশ্নের সামনে দাঁড়ানো যাক। বিজেপি যে গতিতে দেশ জুড়ে প্রসার ঘটাচ্ছে, তাতে কি ভারতের একটি অপোজিশন মুক্ত বা একদলীয় ব্যবস্থার দিকে এগোচ্ছে? আমার উত্তর হলো এটা গণতন্ত্রের জন্য চিন্তার বিষয়। যে কোনো সুস্থ গণতন্ত্রের একটা শক্তিশালী বিরোধী দল দরকার, সরকারকে জবাবদিহি করাতে, ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করতে। কিন্তু আজকের বিরোধী দলগুলো সেই ভূমিকা পালন করতে পারছে না। বিজেপির সাফল্যের রহস্য হলো তাদের আইডিওলজি আর স্ট্র্যাটেজি। অমিত শাহের মতো নেতারা বুথ লেভেলে গিয়ে কাজ করেন, প্রতিটা নির্বাচনকে তারা একটা যুদ্ধ হিসেবে দেখে। অন্যদিকে বিরোধীরা শুধু আশা করে বসে থাকে,
এটাই পার্থক্য। আর নিরাপত্তার দিক থেকে খলিস্তান হোক বা বাংলাদেশ সীমান্ত, ভারত এখন একটি মাল্টি ফ্রন্ট নিরাপত্তা কৌশল নিয়ে চলছে। দোভাল আর জয়শঙ্করের টিম প্রমাণ করছে যে কূটনীতি, গোয়েন্দা আর সামরিক শক্তি তিনটেই একসাথে ব্যবহার করা সম্ভব। বন্ধুরা, আজকের এই বিশ্লেষণ থেকে একটাই কথা স্পষ্ট, ভারতের রাজনৈতিক মানচিত্র আর আগের মতো নেই। আদর্শহীন, দুর্নীতিগ্রস্ত আর পরিবারতন্ত্রে বিশ্বাসী দলগুলোর দিন শেষ হয়ে আসছে। একই সাথে দেশের নিরাপত্তার ময়দানে খলিস্তান থেকে বাংলাদেশ সীমান্ত সব দিক থেকেই ভারত একটা সুচিন্তিত এবং সাহসী পদক্ষেপ নিচ্ছে। এই দুটো বিষয়ে রাজনীতি আর নিরাপত্তা একে অপরের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। আজকে জিওটিক্যালের এপিসোড যদি আপনার ভালো লেগে থাকে, যদি নতুন কিছু জানতে পেরেছেন বলে মনে হয়, তাহলে একটাই অনুরোধ, ভিডিওটি লাইক করুন, পরিচিতদের সাথে শেয়ার করুন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি মিষ্টি আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে নতুন জিওপলিটিক্যাল ডিকোড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশের খেয়াল রাখবেন। জয় হিন্দ।